জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাননীয় উপাচার্য মহোদয় এবং এ কার্যক্রমের সঙ্গে জড়িত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 23-1907, কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, লেকচার নম্বর 10। লেকচারের শিরোনাম রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক উন্নয়ন, যৌক্তিক পছন্দ ও নব্য প্রতিষ্ঠানবাদ। শিক্ষকের নাম মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটাই শেষ ক্লাস, অর্থাৎ 10 নম্বর ক্লাস। এজন্য আমরা 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত প্রধান প্রধান টপিকসগুলো নিয়েই আজকের ক্লাসটি সেট করেছি, নির্মাণ করেছি। তো আজকের ক্লাসে আমরা শিখব রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক উন্নয়ন, যৌক্তিক পছন্দ তত্ত্ব ও নব্য প্রতিষ্ঠানবাদ। তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসটি তোমরা দেখবে এবং শুনবে, যেহেতু 5টি অধ্যায় একত্রিত করে সেখান থেকে প্রধান প্রধান টপিকসগুলো নিয়ে আজকের লেকচারটি তৈরি করা হয়েছে। সামাজিকীকরণ বা পলিটিক্যাল সোশিয়ালাইজেশন। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের অন্যতম আলোচিত পদ্ধতি হলো রাজনৈতিক সামাজিকীকরণ। কারণ একটি দেশে উন্নত মানের রাজনৈতিক সংস্কৃতি গঠন, সাংস্কৃতিক স্থিতিশীলতা আনয়ন এবং এর মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য সামাজিকীকরণের ভূমিকা অনন্য। কেননা এ প্রক্রিয়ার মধ্য দিয়েই ব্যক্তি তার রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং তদানুসারে আচরণ করে। কাজেই রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহে ব্যক্তির আচরণ ও কর্মকাণ্ড বহুলাংশে নির্ভর করে রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়ার উপর। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কারণেই সেখানে এ প্রক্রিয়ার উপর অধিকতর গুরুত্ব প্রদান করা হয়েছে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এতটুকু যে আলোচনা করলাম এর ভিতরে কিন্তু 2টা জিনিস আমরা পেয়েছি, একটি সামাজিকীকরণ আর একটি রাজনৈতিক সামাজিকীকরণ। তো সামাজিকীকরণটা আগে শুরু হয়, তারপর রাজনৈতিক সামাজিকীকরণ শুরু হয়। এজন্য আমরা আগে সামাজিকীকরণের সংজ্ঞা এটা আলোচনা করব, তারপরে আমরা রাজনৈতিক সামাজিকীকরণের আলোচনায় যাব। সামাজিকীকরণ সম্পর্কে আমরা এখন শিখব, কারণ রাজনৈতিক সামাজিকীকরণ আলোচনা করার সময়ে আমাদের আগে সামাজিকীকরণ সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। এজন্য আমরা এখন সামাজিকীকরণের সংজ্ঞা এবং সামাজিকীকরণ কি এ সম্পর্কে আলোচনা করব। সামাজিকীকরণ
ও রাজনৈতিক সামাজিকীকরণ এক কথা নয়, কারণ সামাজিকীকরণ ব্যক্তিকে সমাজে ভূমিকা পালনের উপযোগী করে, আর রাজনৈতিক সামাজিকীকরণ রাজনৈতিক ব্যবস্থার উপযোগী হয়ে বসবাস করার জন্য ব্যক্তিকে রাজনৈতিক ভূমিকা পালনের প্রকৃত শিক্ষা দান করে। তবে রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করতে হলে সামাজিকীকরণ বলতে কি বোঝায় তা জানা আবশ্যক। এজন্য আমরা সামাজিকীকরণ সম্পর্কে আলোচনা শুরু করব বা আলোচনা করব। সমাজতত্ত্বে সামাজিকীকরণ শব্দটি বিশেষ অর্থ বহন করে। এক কথায় সামাজিকীকরণ হলো সমাজে বসবাস করার উপযোগী হয়ে গড়ে ওঠার প্রক্রিয়া। সাধারণত সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে সমাজের বিভিন্ন মূল্যবোধ, রীতিনীতি ও ভাবধারা সঞ্চারিত হয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘটে থাকে বা হয়ে থাকে। অক্সফোর্ড কনসাইজ ডিকশনারি অফ সোশিওলজিতে বলা হয়েছে, সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একই সাথে সমাজের শ্রেয়বোধ এবং মূল্যবোধকে আত্মীকরণ এবং সামাজিক ভূমিকা পালন করে সমাজের সদস্য হতে শিক্ষা লাভ করে। বস্তুত সামাজিকীকরণ হচ্ছে এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া, লার্নিং প্রসেস। হ্যারি জনসন এর মতে, socialization is learning process that enables the learner to perform social roles। অর্থাৎ সামাজিকীকরণ একটি শিক্ষণ প্রক্রিয়া যা শিক্ষার্থীকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে। প্রত্যেক সমাজের স্থায়িত্ব বিধান এবং অস্তিত্বের জন্য সামাজিকীকরণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা খুব বেশি। একজন মানুষ সামাজিক জীবনের সকল মূল্যবোধ নিয়ে জন্মগ্রহণ করে না, তাকে ধীরে ধীরে সমাজ জীবনের সাথে পরিচিত হতে হয়। তাই বলা যায়, যে প্রক্রিয়ার সাহায্যে ব্যক্তি সমাজে বসবাস করার উপযুক্ত হয়ে ওঠে তাই হচ্ছে সামাজিকীকরণ। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোকে আমরা বলতে পারি, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তিবর্গ স্বীয় সমাজ ও গোষ্ঠীর মধ্যে প্রচলিত ভাবধারা, আচার আচরণ, রীতিনীতি ও মূল্যবোধ শিখতে পারে এবং সমাজে নিজেকে খাপ খাওয়াতে পারে, নিজেকে খাপ খাইয়ে চলতে পারে। এখন আমরা আলোচনা করব রাজনৈতিক সামাজিকীকরণ বা পলিটিক্যাল সোশিয়ালাইজেশন। সাধারণভাবে বলা যায়, ব্যক্তি যে প্রক্রিয়ায় সমাজ, রাজনীতি, পারিপার্শ্বিকতা তথা গোটা পরিবেশ সম্পর্কে জ্ঞান বা মূল্যবোধ অর্জন করে সেটাকে সামাজিকীকরণ বলা হয়। আর যে প্রক্রিয়ায় ব্যক্তি রাজনীতি সম্পর্কে জ্ঞান বা মূল্যবোধ অর্জন করে সেটাকে রাজনৈতিক সামাজিকীকরণ বলা হয়। তো আমরা বিশেষজ্ঞদের সংজ্ঞা একটু বিশ্লেষণ করব, তারপরে আমরা রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে আরো আলোচনা করব বা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড এন্ড পাউয়েল
তাদের কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ গ্রন্থে বলেছেন, রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষিত ও পরিবর্তিত হয়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যখন পরীক্ষার প্রশ্নের অ্যান্সার করবে তখন রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক সামাজিকীকরণ বা সামাজিকীকরণ এই টাইপের যেগুলো সংজ্ঞা তোমরা দিবে, সেই সংজ্ঞা দেওয়ার সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিশেষজ্ঞ, গবেষক তাদের কোটেশন অবশ্যই দিতে হবে। এটা যদি না দাও তাহলে ভালো নাম্বার পাবে না, একটা গড় মার্ক পাবে। কারণ আমরা সবসময় খেয়াল করি যে রেফারেন্স কতটা দিয়েছে স্টুডেন্টরা। কারণ যখন পরীক্ষার অ্যান্সার করবে, প্রশ্নের অ্যান্সার, তখন রেফারেন্স দিতে হয়। রেফারেন্স না পাইলে আমরা ধারণা করি যে স্টুডেন্টটি অত স্টাডি করেনি। এটা আমাদের প্রচলিত ধারণা, বা এভাবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যারদের কাছ থেকে আমরা এভাবে শিখেছি এবং আমরাও এভাবেই তোমাদেরকে অভ্যস্ত করতে চাই যে শুধু নিজে পড়ে মুখস্থ করলে অন্য রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন গবেষকের রেফারেন্স দিলে না তাহলে তো হবে না। এজন্য ভালো নাম্বার পেতে হলে অবশ্যই রেফারেন্স দিতে হবে। তো আমরা অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের সংজ্ঞাটি আমরা দেখলাম। তো তারা আরেকভাবে অন্য বইতে বলেছেন যে অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল তাদের কম্পারেটিভ টুডে এ ওয়ার্ল্ড ভিউ এই গ্রন্থে তারা আরো বলেছেন যে রাজনৈতিক সামাজিকীকরণ বলতে ওই প্রক্রিয়াকে বোঝায় যার মধ্য দিয়ে রাজনৈতিক মনোভাব ও আচরণের প্যাটার্ন অর্জিত হয়। অ্যালান আর বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেন, পলিটিক্যাল সোশিয়ালাইজেশন ইজ দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বিলিফস অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিস্টেম। অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ বলতে বোঝায় রাজনীতি সম্বন্ধে মনোবৃত্তি ও মূল্যবোধের প্রতিষ্ঠা ও অগ্রগতি। কলিন পাউয়েল তার পলিটিক্যাল সোশিয়ালাইজেশন গ্রন্থে বলেন, পলিটিক্যাল সোশিয়ালাইজেশন is a concept concerning the study of the development process by which children and adolescents acquire political cognition, attitude and behavior. অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে এমন একটি ধারণা যার আলোকে এমন উন্নয়নমূলক প্রক্রিয়াকে বোঝায় বা বোঝানো হয় যা দ্বারা শিশু কিশোরেরা রাজনৈতিক ধ্যান ধারণা, মানসিকতা ও আচার আচরণকে রপ্ত করে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এতক্ষণ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সংজ্ঞা প্রদান করেছেন এবং যে ডিকশনারি থেকে আমরা যে সংজ্ঞাটা পেলাম, এগুলোর আলোকে আমরা বলতে পারি যে রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সংস্কৃতির প্রবেশ ঘটে, সংরক্ষিত হয় ও পরিবর্তিত হয়, যার ফলে ব্যক্তি রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে নিজস্ব মনোভাব ও দৃষ্টিভঙ্গি গঠন করে, যা রাজনৈতিক কাঠামোর প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক সামাজিকীকরণের যে সকল মাধ্যম রয়েছে সেগুলোর মধ্যে এক এক ধরনের সমাজের এক এক ধরনের মাধ্যমের প্রবণতা লক্ষণীয়। তবে সাধারণভাবে প্রতিটি সমাজেই আমরা বন্ধুরা আলোচনা করব যে নিম্নোক্ত যে মাধ্যমগুলো বিদ্যমান আছে সেগুলো সম্পর্কে।
তো আমরা পাবো পরিবার। তো বন্ধুরা, পরিবার হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণের প্রাথমিক ও সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তো পরিবারের মধ্যে শিশুরা বেড়ে ওঠে, তার বাবা মাকে খুব আপন মনে করে এবং তাদের কোমল মনে বাবা মায়ের রাজনৈতিক সংস্কৃতি খুব সহজেই প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়। ফলে দেখা যায় যে বাবা মা যে রাজনৈতিক আদর্শের হয়, শিশুরাও সেই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে থাকে। তো রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড ও ভার্বা, লরেন্স উইলি, পিনার, ভিও কি, ডক্টর বাটলার, ডি স্টোকস, রিচার্ড নাইমি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ তারা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন যে রাজনৈতিক সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। এরপর আমরা আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান। তো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণের অন্যতম বাহন, মাধ্যম বা উপাদান। মানুষ শিশুকাল থেকে বিদ্যালয়ের সাথে পরিচিত, আর রাজনীতির প্রভাব থেকে অর্থাৎ শিক্ষা জীবন বিচ্ছিন্ন নয়, কেননা বিদ্যালয়ের পাঠ্যসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাগরিকের অধিকার, কর্তব্য, রাজনৈতিক ঘটনাবলী ও ব্যক্তিত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। আর এতে করে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে রাজনৈতিক সংস্কৃতির প্রবেশ ঘটে। তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অন্যান্য সহপাঠীদের দ্বারাও প্রতিষ্ঠানের এবং অন্যান্য সার্বিক যে পরিবেশ, এসব কিছুর দ্বারাও রাজনৈতিক সংস্কৃতির প্রবেশ ঘটে। এরপরে আমরা পাবো রাজনৈতিক দল। তো শিক্ষার্থী ভাই বোনেরা, রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অনন্য, কারণ রাজনৈতিক দলই তাদের কর্মসূচি, বিভিন্ন সভা, সমিতি, প্রচারণা ও অন্যান্য কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণকে সচেতন করে এবং এভাবেই রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে। এরপরে আমরা পাব পেশাগত সংগঠন। তো পেশাগত সংগঠন রাজনৈতিক সামাজিকীকরণের অন্যতম বাহন আমরা জানি, কারণ এ সকল সংগঠন বিভিন্ন রাজনৈতিক স্বার্থ ও আদর্শ ধারণ করে এবং এগুলোই তার সদস্যদের মধ্যে প্রবেশ করে, যেমন শ্রমিক, মালিক, কৃষক, সওদাগর অর্থাৎ বণিক সংস্থা এবং বিভিন্ন গোষ্ঠী, পেশাগত গোষ্ঠী, তারা তাদের নিজস্ব ইডিওলজি বা মতাদর্শ প্রচারের মাধ্যমে রাজনৈতিক সামাজিকীকরণের কাজ করে থাকে। এরপরে আমরা পাব কর্মস্থল, অর্থাৎ একজন ব্যক্তি যেখানে কাজ করে তার সহকর্মীদের দ্বারাও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হতে পারে। এজন্য কর্মস্থল রাজনৈতিক সামাজিকীকরণের অন্যতম মাধ্যম বা বাহন। এরপরে আমরা আসব জনসংযোগ বা গণসংযোগ মাধ্যম। তো গণসংযোগ মাধ্যম কি হতে পারে, অর্থাৎ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বর্তমানে, তাছাড়া আরো অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ছাড়াও আর অনেক মাধ্যম আছে, যেমন পোস্টার, দেয়াল লিখন, ব্যানার, ফেস্টুন, দেয়াল পত্রিকা, এগুলো সবই হচ্ছে গণসংযোগ মাধ্যম। তো এই গণসংযোগ মাধ্যমেও রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে, কারণ এই গণসংযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বিভিন্ন মতাদর্শে যারা বা বিভিন্ন আদর্শে যারা অনুপ্রাণিত হয়, তারা তাদের প্রচার চালায় এবং এভাবেই রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে। তো এরপরে আমরা পাব অন্তরঙ্গ গোষ্ঠী বা পিয়ার গ্রুপ। তো শিক্ষার্থী বন্ধুরা, একজন নাগরিক বা একজন ব্যক্তি তার অন্তরঙ্গ অর্থাৎ কাছের যে
ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের সঙ্গে মিশতে মিশতে তাদের মতাদর্শে অনুপ্রাণিত হয় এবং এভাবেই রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে। এরপরে আমরা পাব সরকারি সংস্থা। তো বর্তমানে সরকারের কার্যাবলীর ব্যাপক প্রসারের ফলে সরকারি সংস্থা সমূহ রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো এ সকল সংস্থা জনগণের সাথে প্রত্যক্ষভাবে কাজ করতে গিয়ে বা সম্পর্ক বজায় রাখতে গিয়ে জনগণের মধ্যে সরকারি আদর্শ, কর্মকাণ্ড এবং বিভিন্ন সংবাদ প্রচার করে। আর এভাবে সরকার জনগণকে বিশেষ ধরনের রাজনৈতিক সংস্কৃতি দীক্ষিত করার চেষ্টা করে। এরপরে আসবে সংঘ, অর্থাৎ যে বিভিন্ন খেলাধুলা বা সামাজিক সাংস্কৃতিক সংঘ আছে, এটা যেহেতু সামাজিক তারপরেও এখান থেকে অনেক সময় রাজনৈতিক মতাদর্শে ছড়িয়ে পড়ে এবং এভাবে রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে। এরপরে আমরা পাব বিভিন্ন সামাজিক সংস্থা। তারা বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সংস্কৃতির প্রবেশ ঘটায়। এরপরে আমরা পাব সভা ও সমাবেশ। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানি যে বিভিন্ন সভা এবং সমাবেশের মাধ্যমেও রাজনৈতিক সংস্কৃতি বিস্তার ঘটে থাকে এবং এটা অন্যতম একটি মাধ্যম বা উপাদান। এরপরে আমরা পাব প্রতিবেশী, অর্থাৎ প্রতিবেশীর ধর্মেও কিন্তু একজন ব্যক্তি প্রভাবিত হয় এবং প্রতিবেশী যদি প্রভাবশালী হয় তাহলে তার আদর্শে অনুপ্রাণিত হয়। এভাবে প্রতিবেশীর মাধ্যমেও রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে। এরপরে আমরা পাবো ধর্মীয় প্রতিষ্ঠান, যেটি অন্যতম একটি মাধ্যম রাজনৈতিক সামাজিকীকরণের। কারণ ধর্মীয় প্রতিষ্ঠান তাদের ধর্মীয় প্রচারের মাধ্যমে এই সংস্কৃতির প্রবেশ ঘটায়। এরপরে আমরা পাবো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ রাজনৈতিক সামাজিকীকরণে এটা প্রভাব বিস্তার করে। এ ধরনের সংযোগ কোনো ব্যক্তির মধ্যে নতুন রাজনৈতিক মূল্যবোধ সঞ্চারে বা পুরনো মূল্যবোধের পরিবর্তন বা সংরক্ষণের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম বা উপাদানগুলো আলোচনা করলাম। রাজনীতির ব্যাখ্যা, বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ ধারণা। আধুনিক কালে গবেষকগণ তুলনামূলক রাজনীতি অধ্যয়নে উন্নয়ন ধারণাটি ব্যাপকভাবে প্রয়োগ করে থাকেন, কিন্তু রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে ধারণাটি খুব বেশি প্রাচীন নয়। বিংশ শতাব্দীর 50-এর দশকে এটি বেশ গুরুত্ব লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পাশ্চাত্য গবেষকগণ এ বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন। এ সময় তারা এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার নব্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রসমূহের গতিশীলতা অধ্যয়নে মনোনিবেশ প্রদান করেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বহুমুখী পরিবর্তন অনুধাবনের জন্য এবং জনগণের মনোভাব, মূল্যবোধ এবং আচরণের ধরন বিশ্লেষণের জন্য রাজনৈতিক উন্নয়ন ধারণা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়। যে সকল রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে ব্যাপক চিন্তা ভাবনা ও গবেষণা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রবার্ট ডাল, জি.এ. অ্যালমন্ড, পাউয়েল, লুসিয়ান ডব্লিউ পাই, ফ্রেড রিগস, স্যামুয়েল পি হান্টিংটন, পল মেয়ার, ড্যানিয়েল লার্নার, মাইরন ওয়েনার, এডওয়ার্ড শিলস, এস.এম. লিপসেট প্রমুখ বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং গবেষকগণ। আমরা এখন আলোচনা করব উন্নয়ন সম্পর্কে। তো শিক্ষার্থী ভাই বোনেরা,
আসলে উন্নয়নটা কি? অত্যন্ত সহজ একটি বিষয়। আমরা যে কেউ সাধারণ দৃষ্টিতেই উন্নয়নের সংজ্ঞা আমরা দিতে পারবো। অর্থাৎ পূর্বে যে অবস্থা ছিল তার চেয়ে বর্তমানের অবস্থাটা আরো ভালো, এমন বোঝালে সেটা উন্নয়ন বোঝাবে। তবে আমরা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের আলোচনায় বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী তিনারা উন্নয়ন সংক্রান্ত আলোচনা করেছেন। তো গুনার মিট্রাল তার হোয়াট ইজ ডেভেলপমেন্ট শীর্ষক প্রবন্ধে তিনি বলেছেন বা উল্লেখ করেছেন যে উন্নয়ন হলো অর্থনৈতিক এবং অ-অর্থনৈতিক নির্বিশেষে সমগ্র সমাজ ব্যবস্থার এমন ঊর্ধ্বমুখী পরিবর্তন যা দীর্ঘস্থায়ী পশ্চাৎপদতা থেকে সমাজকে মুক্তি দেয়। অর্থাৎ পিছনের দিকে ঠেলে দেয় না, সামনের দিকে ঠেলে দেয়। এবং সামনের দিকে ঠেলা বলতে আমরা বুঝাবো যে এটা পজিটিভ চেঞ্জ, নট নেগেটিভ চেঞ্জ। এটা খেয়াল করতে হবে। এরপরে আমরা মাইকেল টোডারো তার ইকোনমিক্স ফর এ ডেভেলপিং ওয়ার্ল্ড শীর্ষক গ্রন্থে বলেন যে উন্নয়ন হচ্ছে এক ধরনের বহুমাত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কাঠামো, দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠান সমূহের পরিবর্তন সাধিত হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হয়, অসমতা হ্রাস পায় এবং চরম দারিদ্র্যের উচ্ছেদ ঘটে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এতক্ষণ উন্নয়ন সংক্রান্ত আলোচনা করলাম। এটি অত্যন্ত সহজ। একটু মনোযোগ সহকারে তোমরা এটি যদি শোনো এবং দেখো তাহলে সহজেই তোমরা এটা শিখতে পারবে। তো আমরা আলোচনা শেষে, বিশেষ করে উন্নয়ন আলোচনার শেষে আমরা বলতে পারি যে এমন এক সামাজিক অবস্থাকে উন্নয়ন বলা যায় যেখানে ব্যক্তির সাথে ব্যক্তির, পরিবারের সাথে পরিবারের, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বিরাজ করে, যার প্রতিফলন ঘটে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে। রাজনৈতিক উন্নয়ন একটি ব্যাপক ও বহুমুখী ধারণা। এর সুনির্দিষ্ট সংজ্ঞা নির্দেশ করা একটু কঠিন। রাষ্ট্রবিজ্ঞানে ধারণাটির সর্বজন বিদিত কোনো সংজ্ঞা নেই। রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞা প্রদান করেছেন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, সাধারণভাবে রাজনৈতিক উন্নয়ন হচ্ছে এমন এক গতিশীল প্রক্রিয়া যা রাজনৈতিক জীবন ব্যবস্থায় সুনির্দিষ্ট ইতিবাচক পরিবর্তন সাধন করে। অন্যভাবে রাজনৈতিক ব্যবস্থার কাঠামো ও কার্যাবলীর গুণগত এবং পরিমাণগত পরিবর্তনই হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। অর্থাৎ পরিবর্তন হবে, পূর্বের যে অবস্থাটা ছিল বর্তমানে তার থেকে পজিটিভ চেঞ্জ থাকবে, তাকেই আমরা রাজনৈতিক উন্নয়ন বলতে পারি। সাম্প্রতিককালে হান্টিংটনের শিষ্য সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা রাজনৈতিক উন্নয়নকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তিনি 2011 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য অরিজিনস অফ পলিটিক্যাল অর্ডার নামক গ্রন্থে রাজনৈতিক উন্নয়ন বলতে তিনি 3টি দিকের নির্দেশ করেন। অর্থাৎ তিনি বলেন যে 3টি দিকের মধ্যে স্থিতিশীল ভারসাম্য অর্জিত হবে এবং সেই 3টা দিকের উল্লেখ তিনি করেছেন। আমরা সেই 3টা দিক একটু দেখব যে কি কি সেই 3টা। তো তিনি প্রথমটা বলেছেন যে রাষ্ট্র নির্মাণ, দ্বিতীয়টা আইনের শাসনের সুসংহতকরণ, আর 3 নম্বরে বলেছেন যে গণতন্ত্রে উত্তরণ। এই যে 3টি পর্যায়,
বা তিনটি বিষয়ের কথা তিনি বলেছেন। এই তিনটি প্যারামিটার যদি একটা সমাজে থাকে তাহলে বুঝতে হবে যে সেই সমাজে রাজনৈতিক উন্নয়ন ঘটেছে। তো বন্ধুরা, আমরা আলোচনার শেষে রাজনৈতিক উন্নয়নকে সংজ্ঞায়িত করতে পারি। তো আমরা একটু রাজনৈতিক উন্নয়নকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি। তো রাজনৈতিক উন্নয়ন বলতে রাজনৈতিক ক্ষেত্রে সেসব অগ্রগতিকে নির্দেশ করে যার ফলে একটি সমাজ সাম্য, স্থিতিশীলতা, সংহতি এবং সক্ষমতা লাভে সামর্থ্য হয়। রাজনৈতিক উন্নয়নের সংকট সমূহ। তো রাজনৈতিক উন্নয়নের সংকট নিয়ে জেস কোলম্যান, লিওনার্ড বাইন্ডার, মাইরন ওয়েনার, লুসিয়ান ডব্লিউ পাই, ডব্লিউ রস্ট্রো প্রমুখ বিস্তর আলোচনা বা গবেষণা করেছেন। প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক উন্নয়নের সংকট চিহ্নিত করার প্রয়াস পেয়েছেন। তো অ্যালমন্ড এগুলোকে চ্যালেঞ্জ, রস্ট্রো প্রয়োজনীয়তা এবং লুচিয়ান পাই সংকট বলে অভিহিত করেছেন। তো অ্যালমন্ড রাজনৈতিক উন্নয়নের 4টি চ্যালেঞ্জের উল্লেখ করেছেন। এগুলো হলো রাষ্ট্র গঠন, স্টেট বিল্ডিং, জাতি গঠন, নেশন বিল্ডিং, রাজনৈতিক অংশগ্রহণ, পলিটিক্যাল পার্টিসিপেশন ও বন্টন বা ডিস্ট্রিবিউশন। রবার্ট ওয়াল্ড ও ডি.এ. রস্ট্রো রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে 2টি সংকট চিহ্নিত করেছেন। একটি ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল ক্রাইসিস এবং অন্যটি সময় নির্ধারণের সংকট বা ক্রাইসিস অফ টাইমিং। এবং ডব্লিউ রস্ট্রো রাজনৈতিক উন্নয়নের 3টি শর্তের উল্লেখ করেছেন, যেমন একাত্মতার সংকট, আইডেন্টিটি ক্রাইসিস, কর্তৃত্বের সংকট, অথরিটি ক্রাইসিস ও সমতার সংকট, ইকুয়ালিটি ক্রাইসিস। তো রাজনৈতিক উন্নয়নের সংকট বিষয়ে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এর কমিটি অন কম্পারেটিভ পলিটিক্স ব্যাপক গবেষণা করে 6টি সংকট উল্লেখ করেছেন। লুসিয়ান ডব্লিউ পাই তার আসপেক্টস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থে এই 6টি যে সংকট সেটি তিনি ব্যাখ্যা করেছেন। তো আমরা দেখব শিক্ষার্থী ভাই বোনেরা সেই 6টি সংকট কি কি। তো তিনি একাত্মতার সংকট বলেছেন, অর্থাৎ রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি প্রধান সংকট। এবং একাত্মতার সংকট বলতে তিনি বুঝিয়েছেন যে কোনো রাজনৈতিক ব্যবস্থার অধীন জনগোষ্ঠীর মধ্যে জাতিগত, বর্ণগত, ভাষাগত বা আঞ্চলিক মনোভাবের যে তাকেই তিনি একাত্মতা বুঝিয়েছেন। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা গেছে যে একাত্মতার সংকট বিদ্যমান। এরপরে তিনি বলেছেন যে বৈধতার সংকট, অর্থাৎ বৈধতার সংকট রাজনৈতিক উন্নয়নকে প্রচন্ড বাধাগ্রস্ত করে। এবং বৈধতার সংকট বলতে তিনি বুঝিয়েছেন যে শাসন ক্ষমতার বৈধ প্রকৃতি এবং সরকারের ক্ষমতা বিষয়ে মতৈক্য অর্জনের সমস্যাকে বোঝায়। এই সংকটটি একাত্মতার সংকটের সাথে গভীরভাবে সম্পৃক্ত। তো একটি কর্তৃপক্ষ বৈধ কিনা তা নির্ভর করে উক্ত কর্তৃপক্ষ জনগণ দ্বারা বা বৈধ কোনো সংস্থা দ্বারা নির্বাচিত কিনা তার উপর। যে রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন বা কোনো স্বীকৃত পদ্ধতি দ্বারা সরকার ক্ষমতা লাভ করে এবং ক্ষমতা থেকে অপসারিত হয়, সেখানে বৈধতার সংকট থাকে না। এরপরে তিনি বলেছেন যে অনুপ্রবেশের সংকট, অর্থাৎ রাজনৈতিক উন্নয়নের এটি 3য় সংকট। তো সরকারের মৌলিক নীতিমালা কার্যকর করার ক্ষেত্রে এই ধরনের সংকট দেখা দেয়। সাধারণত অর্থনৈতিক ও জনকল্যাণের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, কর্মসূচি ও নীতি বাস্তবায়ন করতে গেলে সরকারকে জনগণের মধ্যে অনুপ্রবেশ করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে এই অনুপ্রবেশের সংকট ঘটে। এরপরে তিনি বলেছেন যে অংশগ্রহণের সংকট, অর্থাৎ অংশগ্রহণের সংকট হচ্ছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক জনগোষ্ঠীর অংশগ্রহণ ব্যতি রেখে রাজনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। তো লুসিয়ান পাই মনে করেন যে জনসাধারণের অংশগ্রহণের সম্প্রসারণ হচ্ছে রাজনৈতিক উন্নয়নের অন্যতম দিক।
তো কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই অংশগ্রহণের সংকট বিদ্যমান রয়েছে। এরপরে আছে সংহতির সংকট, অর্থাৎ সংহতির সংকট বলতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, বিভিন্ন গোষ্ঠী এবং স্বার্থের সুষ্ঠু সমন্বয়ের সমস্যাকে তিনি বুঝিয়েছেন। তো এটাও বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠী, সরকারি কর্মচারী এবং স্বার্থ জ্ঞাপনকারী নাগরিকদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও সম্পর্ককে কিভাবে এবং কি পরিমাণে সংগঠিত করা যায়, এগুলি হচ্ছে সংহতির সংকট। এরপরে তিনি বলেছেন যে বন্টন সংকট, অর্থাৎ রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটা বড় সংকট এবং সরকারের সম্পদ, সেবা ও মূল্য কে কতটুকু পেল, কেন পেল, কখন পেল আর কিভাবে পেল, এই সকল প্রশ্ন এই বন্টন সংকটের সঙ্গে জড়িত। এভাবে দেখা যায় যে উন্নয়নের সংকট ও সমস্যা বহুবিধ এবং একটি রাষ্ট্র যখন উন্নয়নের পথে ধাবিত হওয়ার প্রচেষ্টা নেয় তখনই তার সামনে এরূপ সংকট উপস্থিত হয়। তো বিশেষ করে নতুন স্বাধীনতা প্রাপ্ত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোতে এই সংকটগুলো বেশি হয় বলে লুসিয়ান ডব্লিউ পাই উল্লেখ করেছেন। তো এভাবেই আমরা লুসিয়ান ডব্লিউ পাই বর্ণিত রাজনৈতিক উন্নয়নের সংকট সমূহ আলোচনা করলাম এবং আরো অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাও আমরা এখানে উল্লেখ করলাম। রাজনৈতিক সামাজিকীকরণের সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক। রাজনৈতিক সামাজিকীকরণ ও রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক সমাজতত্ত্বের দুটি প্রধান আলোচ্য বিষয়। উভয়টি রাজনীতি অধ্যয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত। সুষ্ঠু রাজনৈতিক সামাজিকীকরণ উন্নত রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের পূর্বশর্ত। সামাজিকীকরণের মাধ্যমেই ব্যক্তি রাজনৈতিক সংস্কৃতির সংস্পর্শে আসে। তো আমরা কিছু মিল দেখতে পাবো এদের মধ্যে। তো বন্ধুরা, আমরা একটু দেখব যে ধারণাগত মিল আছে, অর্থাৎ ধারণা হিসেবে রাজনৈতিক সামাজিকীকরণ ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যথেষ্ট মিল আমরা দেখতে পাবো। কারণ রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয় সম্পর্কে জনগণের মূল্যবোধ, বিশ্বাস ও অনুভূতির সমষ্টি, আর রাজনৈতিক সামাজিকীকরণ হলো কোন জাতির রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের নিকট প্রবাহিত করার প্রক্রিয়া। এই জন্য আমরা ধারণাগত মিল পাবো। এরপরে পাবো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ, অর্থাৎ প্রচলিত বা বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রবাহমান রাখা বা সংরক্ষণ করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি মুখ্য ভূমিকা পালন করে। অর্থাৎ দেখা যাচ্ছে রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে রাজনৈতিক সামাজিকীকরণ এখানে ভূমিকা পালন করে, এজন্য এদের ভিতরে একটা সম্পর্ক বিদ্যমান। এরপরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনে রাজনৈতিক যে সামাজিকীকরণ এর সম্পর্ক আমরা দেখতে পাই। এরপরে আমরা যে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের ক্ষেত্রেও রাজনৈতিক সামাজিকীকরণের যে ভূমিকা বা অবদান সেটাও আমরা এখানে দেখি এবং এভাবেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক সামাজিকীকরণ এবং রাজনৈতিক সংস্কৃতি একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। এরপরে আমরা পাবো যে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ তো বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ব্যাখ্যা করে। তারপরে যে এভাবেই পরিবর্তন ব্যাখ্যার মাধ্যমে দেখা যাচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ হয়ে থাকে। তো রাজনৈতিক সংস্কৃতির নিরবচ্ছিন্নতা ও বিচ্ছিন্নতা সামাজিকীকরণ প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যকার সম্পর্কের সাথে গভীরভাবে জড়িত। তো এরপরে আমরা দেখব যে রাজনৈতিক সংস্কৃতির রূপদান, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিকে রূপদান করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন বাহন ক্রিয়াশীল থাকে। তো এভাবেই
দেখা যাচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক সামাজিকীকরণের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান থাকে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, যেহেতু সময় অনেক কম, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না। তো যে আলোচনাগুলো আমি সংক্ষিপ্ত করলাম সেগুলো তোমরা তোমাদের মূল বই থেকে পড়লে আরো সুন্দরভাবে তোমরা শিখতে পারবে। যৌক্তিক পছন্দ তত্ত্বের বিশ্লেষণ। যৌক্তিক পছন্দ তত্ত্ব কতিপয় মৌলিক ধারণার উপর প্রতিষ্ঠিত। তাত্ত্বিকগণ মূলত তিনটি প্রধান ধারণার আলোকে তত্ত্বটি ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। তো আমরা এক এক করে দেখব যে সেই তিনটি প্রধান ধারণা কি কি। তো এখানে কর্তা থাকবে, পছন্দ থাকবে এবং বিচার বুদ্ধি থাকবে। তো আমরা কর্তাটা আগে দেখব, যে কর্তা বলতে কি বোঝায়। অর্থাৎ যৌক্তিক পছন্দ তত্ত্বের অন্যতম মৌল ধারণা এটি। কর্তা বলতে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে যারা যুক্তিসম্মত চিন্তা করে। অর্থাৎ এ তত্ত্বমতে সকল ব্যক্তি হচ্ছে যৌক্তিক কর্তা, আর প্রত্যেক কর্তাই হচ্ছে উদ্দেশ্য সাধক এবং লক্ষ্য কেন্দ্রিক। বা যখন ব্যক্তি কোনো কাজের চিন্তা করে তখন অবশ্য সে কাজের পশ্চাতে তার কোন লক্ষ্য বা উদ্দেশ্য লুকায়িত থাকে, কোনো একটা উদ্দেশ্য লক্ষ্য লুকায়িত থাকে। একইভাবে কাজের ক্ষেত্রে কর্তার থাকে পছন্দের অগ্রাধিকার বলতে এখানে মূল্য বা উপযোগিতাকে বোঝানো হয়েছে। এভাবেই আমরা কর্তা ব্যাখ্যা করলাম। এরপরে আমরা পাবো পছন্দ। অর্থাৎ এই তত্ত্বে পছন্দকে মানুষের আচরণের ধরন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে আচরণবাদীরা মনে করত যে মানব আচরণ ব্যক্তিগত পছন্দের কোনো ব্যাপার নয়। সেখানে এ তত্ত্বে বলা হয়েছে যে ব্যক্তি তার পছন্দের আলোকে স্বেচ্ছায় আচরণ করে। ফলে ব্যক্তি যখন তার পছন্দকে পদক্রমিকভাবে সাজিয়ে সর্বোচ্চ পছন্দকে অগ্রাধিকার দেয়, সেটাই যৌক্তিক পছন্দ। তো এভাবেই আমরা পছন্দটা ব্যাখ্যা করলাম। এরপরে আসবো বিচার বুদ্ধি। অর্থাৎ যৌক্তিক পছন্দ তত্ত্বের এটি আরেকটি মূল ধারণা। সাধারণভাবে যৌক্তিকতা, রেশনালিটি হলো সুবিবেচনা প্রসূত বা পরিচ্ছন্ন চিন্তাধারা। এ তত্ত্বে যৌক্তিকতা কথাটি সুনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে বিচার বুদ্ধি হচ্ছে পছন্দের ধরনের গুণ বা ধর্ম বিশেষ। মার্গারেট লেভি তার মতে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে বিচার বুদ্ধি যৌক্তিকতা কথাটির সবচেয়ে ভালো অর্থ হলো ব্যক্তির কাজ তার অগ্রাধিকারের সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এটাই হচ্ছে যুক্তি সিদ্ধতা। তো এভাবেই আমরা যৌক্তিক পছন্দ তত্ত্বের বিশ্লেষণ করলাম শিক্ষার্থী ভাই বোনেরা। এরপর আমরা আলোচনা করব নব্য প্রতিষ্ঠানবাদ, মেইন ভিউ অফ দ্য নিও ইনস্টিটিউশনালিজম। আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। তো নব্য প্রতিষ্ঠানবাদ আচরণবাদী বিপ্লব পরবর্তী কালের রাজনীতি অধ্যয়নের প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার একটি নতুন প্রয়াস। আচরণবাদ এবং পছন্দ তত্ত্বের প্রতিক্রিয়া স্বরূপ নব্য প্রতিষ্ঠানবাদের উদ্ভব হয়। পুরাতন প্রতিষ্ঠানবাদের সঙ্গে এর যথেষ্ট পার্থক্য রয়েছে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে 1980 সালের দিকে এ ধারণার বিকাশ লাভ করে। তো নব্য প্রতিষ্ঠানবাদ কি? এর উত্তরে বলা যায় যে নব্য প্রতিষ্ঠানবাদ হচ্ছে এমন এক তত্ত্ব যা প্রতিষ্ঠানের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিকাশের উপর গুরুত্বারোপ করে দেখাতে চায় প্রতিষ্ঠানসমূহ কিভাবে অন্তঃক্রিয়া করে এবং কিভাবে সমাজকে প্রভাবিত করে। তো নব্য প্রতিষ্ঠানবাদের বিভিন্ন ধারার সাথে বিভিন্ন
তাত্ত্বিক যুক্ত রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডি ম্যাজিও, ডব্লিউ পাউয়েল, জেমস মার্স, ডগলাস নর্থ, জেমস পি ওলসেন, জেমস বুকানন প্রমুখ। তো পুরাতন প্রতিষ্ঠানবাদের একমাত্র কাজ ছিল তুলনার মাধ্যমে রাজনৈতিক সংগঠনের ব্যাখ্যা করা। সেক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানবাদ রাজনৈতিক পারিপার্শ্বিকতায় কি উপায়ে ক্ষমতার্জন বা অধিষ্ঠান ও প্রয়োগ হয়, কিভাবে রাজনৈতিক গোষ্ঠী সমূহের সদস্যদের মধ্যে মূল্যের বন্টন ও বরাদ্দ দেয়া হয় এবং সাংগঠনিক কলাকৌশলের বৃহৎ ক্ষেত্রের সাথে যুক্ত ধারণা সমূহ ব্যাখ্যায় আগ্রহী। নব্য প্রতিষ্ঠানবাদ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের আলোচনার পাশাপাশি ব্যক্তি আচরণকেও গুরুত্ব প্রদান করে। ফলে এখানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পর্ক ব্যাখ্যা করা হয়। তো লন্ডেজ মনে করেন নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকগণ শুধু কিভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যক্তিবর্গকে প্রভাবিত করে তার সাথেই সংশ্লিষ্ট নয়, বরং ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে আন্তঃক্রিয়া সংগঠিত হয় সে বিষয়েও ব্যাখ্যা করে। এভাবেই আমরা নব্য প্রতিষ্ঠানবাদ আলোচনা শেষ করলাম। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আমি 1 থেকে 10 পর্যন্ত যে লেকচারগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সংযুক্ত করেছি, তোমরা প্রতিটি লেকচারই দেখবে এই আশাবাদ ব্যক্ত করছি। করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তো আমরা যে লেকচারগুলো দিয়েছি, তো এর তথ্যসূত্র ছিল আমার 1 থেকে 10 পর্যন্ত যে লেকচারগুলো দিয়েছি, প্রতিটি লেকচারের তথ্যসূত্র ছিল আমাদের অনার্স 3rd ইয়ারের যে টেক্সট বুক রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, সালাম নাসির নজরুল এনএস পাবলিকেশনসের বইটি, এবং 2 নম্বরে আমি দেখেছি বা সহযোগিতা নিয়েছি রাজনীতি অধ্যয়ন পদ্ধতি মোহাম্মদ সানাউল্লাহ গ্রন্থ কুঠির পাবলিকেশনসের এবং অন্যান্য বিভিন্ন কালেকশন থেকে এবং নিজস্ব চিন্তা ভাবনা থেকেও এই ক্লাস লেকচারে তথ্যগুলো সংযুক্ত করা হয়েছে।